নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব একটি হাসির গল্প। গল্প লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পের নাম ঠিক ঠিক পিকনিক। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম ঠিক ঠিক পিকনিক। বিনি আমার ওপর হুমড়ি খেয়ে পড়ে, আর চিঠিটার ওপরেও। কি পড়ছো গো দাদা অমনি করে? নিমন্ত্রণপত্র, আমাদের ঋতু লিখেছে। ওদের পিকনিকে যাবার জন্য সেধেছে। যাবি? ইতুদের পিকনিক? হ্যাঁ, ইতু ছাড়াও আরও আছে, ইত্যাদি আছে। এই দেখ না কি লিখেছে। জবাদি যাবে, রেবাদি যাবে, মীরাদি যাবে, ইরাদি যাবে, ভুতুদি যাবে, পুতুলদি যাবে। অ্যাঁ, মেয়েটা কি কবি হয়ে গেল নাকি রে? ছবিই আঁকতো আমি জানতাম। কবিত্ব পাচ্ছ কোথায়? বিনি শুধোয়। মিলে একটা মিল দিতেই আমরা হিমশিম খাই। ও কেমন দিদিতে দিদিতে মিলিয়েছে দেখেছিস? বাহাদুর মেয়ে। লিখেছে যে ওদের পিকনিকে একজন প্রধান অতিথি না হলেই নয়, সভায় টভায় যেমন থাকে আর কি। সেই জন্যই নাকি আমাকে ওদের দরকার। যাচ্ছ তুমি? ভাবছি। প্রধান অতিথি বটে, কিন্তু আতিথ্যের ব্যাপারেই শুধু। ভরসা দিয়েছে যে বক্তৃতা করার কোনো ফ্যাসাদ নেই, মুখ নাড়তে হবে, কিন্তু কথা দিয়ে নয়, খাবার দিয়ে। তাহলে আর ক্ষতি কি গেলে? অতিথির প্রাধান্যে তো খাবার আসবেই, ভোজ সভাতে অন্তত। তুই কি বলিস? আমি বলি তোকেও নিয়ে যেতে বলেছে। বলেছে যে বিনিদিকে চাই। কেননা 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 মিনিদিও আসছে যে। আমি নিঃশ্বাস ফেলি। আমার ভয় হচ্ছে মেয়েটা নিশ্চয় কবি হয়ে গেছে। ভাবনার কথা। মিনতিও আসবে বুঝি? তাহলে তো যেতেই হয়, বিনি বলল। কিন্তু তুমি যাবে? তোমার মাথা ধরছে না আজকাল? বলছিলে না যে বেশি খেলে টেলে মাথা ধরাটা আরও বেড়ে যায় তোমার? হ্যাঁ, আমার এই শিরোপীরা, এই এক ফ্যাসাদ। সেটা আবার আরও বেড়ে গিয়ে আজ দেখছি আমার পায়ে এসে ধরেছে। পায়ের মাথা ব্যথা? অবাক হয়ও। সে আবার কি গো? তাই তো দেখছি রে, কিন্তু এতে অবাক হবার কিছু নেই। আমি প্রকাশ করি, অনেক দিন থেকেই আমার সন্দেহ যে আমার মস্তিষ্কের খানিকটা আমার পায়ে গিয়ে জমেছে। কি করে গেল জানি নে, কিন্তু দেখেছি পায়ের আমার ধারণা শক্তি বেশ। পায়চারি করলে আমার মাথা খোলে। যখন গল্পের প্লট আসে না, কি খেই পাইনে, তখন দেখেছি দু এক পাক ঘুরলেই তাদের পাত্তা মেলে। কয়েক চক্কর মারলেই তারা চক্করবর্তীর খপ্পরে এসে পড়ে। চক্রে পড়ে বলো? চক্রে এসে খপ্পরে পড়ে। পা খেলালেই আমার মাথা খেলে, আমি দেখেছি। এরা তুই কি মনে করিস? তোমার মুন্ডু। মুশকিল হয়েছে, আজ আবার এই শিরোপীড়াটা আমার পায়ে নেমেছে। সকাল থেকেই পাটা টনটন করছে এমন, ঠিক যেন মাথার মতোই। চলতে ফিরতে পায়ের শির যেন টেনে ধরছে। কি করে ওদের পিকনিকে যাই ভাবছি তাই। পিকনিকটা হচ্ছিল আবার বোটানিক্যাল গার্ডেনে। সেখানে ওরা সবাই নৌকো করে যাবে। বোটানিক্সে যাবার আমার বাধা ছিল না, কিন্তু বোটে ছিল। আমি মোটেই সাঁতার জানি নে। বৈশাখ মাস, কালবৈশাখী আছেই। ঝড়ঝাপটা লেগেই রয়েছে। কাল হয়ে গেছে, আসছে কালও হবার কথা। আজ যে হবে না তা কে বললে? আর কালবৈশাখী মানেই নৌকা ডুবি। সাঁতার জানি নে, জলে পড়লেই ডুবে যাব টুপ করে, ঠিক মার্বেলগুলির মতোই। কিন্তু আমার নিজের জন্যে না, মেয়েগুলিও যে তলিয়ে যাবে জলের মধ্যে। সাঁতার জানি নে বলে কাউকেই ওদের তুলতেও পারবো না, বাঁচাতে পারবো না কারুককেই। ইতুর দিদিরা, দেবীরা নৌকোয় যাচ্ছেন যান। দেবীদের নৌকোযাত্রা স্বাস্থ্যসম্মত, পাঁজিতেই লিখে থাকে। কিন্তু তাদের সহগমন করতে আমার নিতান্ত অনিচ্ছে।
তাছাড়া আরও একটা কথা, আমার মতন ভারিক্কি লোক যদি ওদের নৌকোয় ভর করে তাহলে হয়তো কালবৈশাখীরও দর সইবে না, দরকার হবে না আদৌ, এমনিতেই ভরাডুবি হবে। প্রাণের ভয় নেই আমার তা নয়, কিন্তু তা হচ্ছে আসলে ওদের প্রাণের ভয়। প্রাণের ভয়ে আমরা নৌকো না ধরে ট্রাম ধরলাম। যাচ্ছি তো গাছপালাদের আড়তে, তবু তার জন্যেই বিনির সাজগোজের অন্ত নেই। ভ্যানিটি ব্যাগটাও নিতে ভোলেনি। আমি আধময়লা কাপড় জামা বেছে নিয়েছিলাম। ভোজ খেতে বসলে দেখেছি আমার কাপড় জামাও আমার সঙ্গে সমান তালে লেগে যায়। সন্দেশের গুঁড়ো, ডাল ভাতের কিছুটা, মাছের টুকরো, মাংসের ঝোল অযাচিত আমার গায়ে এসে পড়বেই, লাগবেই আমার কাপড় জামায়। নিজের পাতে ঝোল টানার অভ্যেস আমার নেই, কিন্তু ঝোলরা যে নাছোড়বান্দা, তারা আমার গায়ের ওপর তাদের হলুদ রঙা ছোপ বোলাবেই, ঝোলাবেই নিজেদের বিজ্ঞাপন। তাই সাধ্যমতো সাবধান হতে হয়েছে। কিন্তু বিনির কোনো কুসুর নেই, বেশ বাস নিখুঁত। ছোটদের পিকনিকে নয়, যেন বড়দের, বড় দরের গার্ডেন পার্টিতেই যাচ্ছে সে। যাচ্ছিস তো আহারে, তা এত বাহারের কি দরকার ছিল বাপু? না বলে পারিনি। তোর এই ভ্যানিটি ব্যাগটাও কি সঙ্গে না নিলে চলতো না? বারে, ভ্যানিটি ব্যাগ ছাড়া কোথাও যাওয়া যায় নাকি? কেন বলতো? ও বুঝেছি বুঝেছি এবার। তা কটা সন্দেশ ওর মধ্যে আঁটবে বলে তুই মনে করিস? আমারও এবার ব্যাগ্রহ দেখা দেয়। আহা, সন্দেশের জন্যই বুঝি? চোরের মন শুধু বোঁচকার দিকে। কত টুকিটাকি রয়েছে এর ভেতর, পাউডার পাফ। থাক থাক হয়েছে, ও শুনলে কি পেট ভরবে আমার? তার চেয়ে বড় দেখে একটা থলে নিলে কাজ দিত। আমি মুখ বেঁকাই। বাস্তবিক কিছু বাগাবার কাজে যা লাগে না তা নিয়ে এত বাগাড়ম্বরে কাজ কি? এই ব্যাগাড়ম্বরে বোটানিক্সে গিয়ে আমার শিরোপীড়াটা নিছক এই পায়েই না, সারা গায়েই যেন ছড়িয়ে পড়ল। পাগলা হাওয়ায় গাছপালাদের সরসরানি, পাতার ঝড়ঝাড়ানি চারধারে। গা শিরশির করতে লাগলো আমার। ইতু ভুতুরা একটু আগেই পৌঁছে আয়োজনে লেগেছে। ওরা এসেছে সরাসরি গঙ্গা পেরিয়ে, আমরা এসেছি ট্রামে করে সারা কলকাতা বেরিয়ে। যাক, খাবার আগে তো বটেই, রাতবারও আগে এসে পড়া গেছে, এই বাঁচোয়া। বিনি তার ব্যাগটা একটা গাছের ফ্যাঁকড়ায় ঝুলিয়ে রাখল। তার কাছাকাছি ইটের উনুন পেতে ধরাবার চেষ্টায় ছিল মেয়েরা। গোড়ায় উনুন আর শেষের নুন, রান্নার এই দুই সমস্যা। এদের সমাধান ঠিক মতো হলে তবেই খাওয়াটা পরিপাটি হতে পারে। মাংসের কড়া নামাবার আগে খাবার বরাত ছিল না, তাই ঘুরে ফিরে আমি হাওয়া খাচ্ছিলাম। খাদ্য হিসেবে হাওয়ার সুবিধা এই, তা কষ্ট করে হজম করতে হয় না, উপরন্তু জিনিসটাও হজমি, আর নিখরচায় খাওয়া যায় তাই খাচ্ছি। এমন আবহাওয়ায় বিনির দেখা পাওয়া গেল। আমার ভ্যানিটি ব্যাগটা দেখেছো দাদা? না তো, তখন যে একটা গাছের ফ্যাঁকড়ায় রাখলি দেখলাম। দেখছি না তো, কোন ফ্যাঁকড়ায় বলো দেখি? তা কি জানি, আমি কি মার্কা দিয়ে রেখেছি? আমি জানাই, কোনো ফ্যাঁকড়ার মধ্যে কি যেতে আছে? ব্যাগার খাটনিও আমার পোষায় না। কি ছিল তোর ব্যাগে? টাকা কড়ি কিছু ছিল নাকি? ছিল কয়েকটা, কিন্তু সেজন্যে নয়। তবে এই দেখ, বলে 2 পকেট উল্টে দেখাই। আমি নিইনি কিন্তু, তা আমার যতই খিদে পাক না। ভেবে দেখলে নিয়েই বা কী করব? টাকা দিয়ে কি হবে এখানে? এই বিজন বিভুঁইয়ে কি কিছু কিনতে মেলে? আমি কি বলেছি তুমি নিয়েছ? ও মুখ ভার করে থাকে। সহানুভূতি ভরে আমিও মুখখানা ভার ভার করতে চেষ্টা করি, কিন্তু বেশিক্ষণ পারা যায় না, খাবার ডাক এসে পড়ে। ইতু পেল্লায় একখানা মাংস আমার পাতে দিয়ে বলে, এই নাও, একটা মাটন চাপ তোমাকে দিলাম। 1 চাপ মাটন, কত বড় একখানা, চেয়ে দেখো। মাংসটা কিন্তু আমার রান্না, বুঝলে বর্দা?
জবাদি চাপিয়েছিল বটে, কিন্তু নুন ঝাল সব আমার দেয়া। তাছাড়া একটা কাঁচা মিঠে আমও দিয়েছি ওর মধ্যে, খেতে বেশ টক মিষ্টি হবে। আম দিয়েছিস? পেলি কোথায় রে? আমি শুধাই। পেতে হয়নি, গাছের ডাল থেকে খসে পড়ল হাঁড়ির ভেতর, আপনা থেকেই। বলিস কি রে? তা পড়তে পারে, আশ্চর্য কি, মাংসের গন্ধে এসে পড়েছে। আম গাছটা তো কচি আমে ভেঙে পড়বার জোগাড়, ওরই মধ্যে একটা আমেদের একটা পেটুক চ্যাংড়াই হয়তো। কিন্তু তাই বা কী করে হবে? আমি তো জানতাম পাকা আমরাই গাছ থেকে টুস করে পড়ে যায়, কিন্তু কাঁচা আম তেমন ঝড় না হলে পড়ে কি? কেন পড়েছে বলবো বড়দা? এই আমটা আমাদের পাড়ার ছেলেদের মতন এঁচড়ে পাকা ছিল মনে হয়, তাই, বুঝলে কি না? কিন্তু ভাই, ভালো ছেলেদেরই তো পড়ার দিকে মন থাকে বলে জানি, বলে ভালো ছেলের মতো পাতের মাংস নিয়ে পড়ি। পাঁঠার যে প্রকাণ্ড চাপটা ইতু আমার পাতায় ছেড়েছিল তাকে চেপে ধরি, কিন্তু যতই চেপে ধরি না কিছুতেই সেটাকে বাগাতে পারছিলাম না। যতই কামড়াই দাঁত বসাতে পারি না। ইতু, তোদের পাঁঠার এই মাটন চাপটা যা তুই আমাকে চাপিয়েছিস, কী রকমের ভ্যারাইটি কে জানে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি। লড়তে লড়তে থকে গেলাম। জোরসে কামড়াও, আরও জোরসে। দাঁতে তোমার জোর নেই বুঝি? মনে হচ্ছে এটা পাঁঠাটার পাকস্থলী। আমি বলি, পাকস্থলী কি খায় মানুষ? খেলে কি হজম করতে পারে? কেন, পাকস্থলীর সাহায্যেই তো হজম করে সবাই, ইরা জানায়। কিন্তু হজম করব কি, জমাতেই পারছি না আদপে। হাতে আর দাঁতে টাগ অব ওয়ার লাগিয়েও বাগ বানাতে পারছি না। অনেক টানাটানির পর মাংসটার ভেতর থেকে আর একটা মাংসপিণ্ড বেরোয়। এই দেখ কি বেরিয়েছে, পাকস্থলীটার পেট থেকে কি বেরোলো দেখ। আমি ওদের দেখাই। পাঁঠাটা পেটে পুড়েছিল, কিন্তু হজম করতে পারেনি। তোরা বলছিস পাকস্থলীতে নাকি হজম করে, এই দেখ। বলে আমি ভাবতে থাকি, অবশ্যই এমনও হতে পারে যে হজম করার সময়ই পায়নি বেচারা, তার আগেই তোদের কোপ পড়েছে ওর ওপর। জিনিসটা আমি মুখে নিয়ে চিবোতে যাই, সম্ভবত এটা ওর মেটুলি, কিন্তু চিবোতে গিয়ে হঠাৎ কেমন কড়াত করে ওঠে, কিন্তু মেটালের মতো কি যেন একটা মনে হচ্ছে। আঁশের মতো কি যেন সব দাঁতের ফাঁকে লাগে। না, পাঁঠাটার রুচি খুব উন্নত ছিল না। সুবোধ বালকের মতো যা পেত তাই খেত হতভাগা। এসব কি, কি এসব আমার মুখে? আঁশের মতো জিনিসগুলিকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বার করি। আমের আঁশ নয় তো দাদা? ইতু শুধোয়। সেই কাঁচা আমটার না তো? পড়তে না পড়তেই পাঁঠার পেটের মধ্যে গিয়ে সেঁধিয়েছে, বলিস কি রে? কিন্তু যাই বল, কাঁচা আমের আঁশ আমি মোটেই পছন্দ করি না, খাবার আশাও করিনি কোনো দিন। বিরক্তি মুখে বলি। আরে আরে, একি রে আবার? বলতে বলতে আমি চেপে যাই, ভাত চাপা দিই তার উপরে। পাঁঠার পাকস্থলীটার থেকে একটা টাকা বেরিয়েছিল, ঝকঝকে রূপোর টাকা। ইস, টাকা হজম করতে ওস্তাদ ছিল পাঁঠাটা, ঘাস খেত না খালি। আরে আরে, আরও টাকা দেখছি যে, নিজেই দেখি, আর কাউকে দেখাইনি, কোনো উচ্চবাচ্য করিনি একদম, কাউকে দেখতেও হয়নি। পাঁঠা হলে কি হবে, ব্যাটা খুব রোজগারে ছিল দেখছি, এই মন্দার বাজারেও মন্দ উপায় করেনি, আর তার যথাসর্বস্ব নিয়ে বেছে বেছে এক নিরুপায় লেখকের পাতে এসে পড়েছে। ভালোই করেছে বলতে হয়। ইতুরা ভোজ দিয়েছে বটে, কিন্তু এর ভোজন দক্ষিণা দিয়েছে এই পাঁঠাটাই। পাঁঠাটা মনীষী ছিল মনে হচ্ছে, কোনো বিখ্যাত বংশের কেউ হবে কিনা কে জানে। ইতিহাসের দিক দিয়ে তেমন প্রীতিকর না হলেও যত খাসা বংশেই খাসিরা এসে জন্ম নেয় দেখা গেছে। মাইকেলের সময় থেকে
বাঙালি লেখকের বরাবরের দারিদ্র্যের কথা হতভাগার অগোচর ছিল না মনে হয়। নিজের পাকস্থলী কিংবা ট্যাক্সস্থলী যাই হোক, নিজের প্রাণ দিয়েও এক দরিদ্র লিখিয়েকে উজাড় করে দিয়ে গেছে অকাতরে। কিন্তু পাকস্থলীটাকে তা বলে আমি ছাড়ছি নে, খাবই যে করে হোক। যে আমাকে এত দিল তাকে কি আমি অবহেলায় পাতে ঠেলতে পারি? কৃতজ্ঞতা বলে কি কিছু নেই আমার? কৃতজ্ঞতা আর দাঁতের জোরে খানিকটা ওর ধসাই, কিন্তু তার বেশি পারা যায় না। অধ্যবসায় হার মানে, কামড় বসাতে পারে না। মাংসটায় যদি একটুখানিও চর্বি থাকতো তাহলেও কিছুটা চর্বিত চর্বণ করা যেত, কিন্তু না, বেবাক নিহার নির্মেদ, ট্যাক্সালের মতোই রসকসহীন। অগত্যা পাঁঠার উদরদেশ ফেলে রেখে বাঙালির ছেলে সন্দেশের দিকেই মন্দি। কিন্তু সেদিকেই যে জুত করব তার জোকি। সন্দেশই এমন কি মজুত, এক আধ টুকরো যা পড়েছিল আমার ভাগে তাই মজা করে অনেকক্ষণ ধরে খেলাম, তাড়িয়ে তাড়িয়ে, এগাল থেকে ও গালে চালিয়ে চারিয়ে চারিয়ে খাওয়া গেল। কেমন খেলে বড়দা? পুতুল আমায় শুধায়। মাংসটা কেমন লাগলো? তা তা এমন মন্দ কি, নিঃশ্বাস ফেলে বলি। আর এক টুকরো পেলে টের পেতাম, এক টুকরোয় আর কি বুঝবো। এক টুকরো পড়েছিল তোমার পাতে? মোটে শুধু এক টুকরো? জবা অবাক হয়ে তাকায় আমার দিকে আর ইতুর দিকে একসঙ্গে। কিন্তু কত বড় এক টুকরো তাও বলো, জবাবদিহি দেয় ইতু। তাছাড়া আমার রান্নাটা কেমন হয়েছে তা তো বললে না। রান্না টকটক হবে বলছিলি না, কিন্তু কই, তা তো হয়নি। অন্তত তোর মতন এমন টকটকে নয়। আমি বলি, মোটের ওপর মন্দ হয়নি, তা হলেও সবই ভালো হয়েছে, কেবল একটুখানি যা খুঁত দেখলাম। চোখে নয়, চেখেই দেখেছি খুঁতটা বলে একটু আমি খুঁত খুঁত করি। তবে হ্যাঁ, কেবল যা এই খুঁতটুকুই, তাছাড়া সবই ভালো। কেবল তোমাদের বিনিদির ভ্যানিটি ব্যাগটা যা একটু আধ সেদ্ধ রয়ে গেছে, এই যা। এতক্ষণ শুনলে শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, ঠিক ঠিক পিকনিক। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।